বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবার ছুটির দিন। আমাকে ব্যাংকে শনিবারে খুব একটা যেতে হয় না। আমি হয়তো মাসে একবার যাই, আর নইলে আরও বেশি সময় নিয়ে যাই। তো এমনি ব্রাঞ্চ খোলা থাকে, বাট আমি ছুটি পাই, ছুটি কাটাতে পারি শনিবারে। আমি এখন আপনাদের সাথে একটা অ্যানালিসিস শেয়ার করব টেক্সটাইল সেক্টরের। শেয়ারটা লো পেড আইটেম। এই শেয়ারটার জন্য রিকোয়েস্ট করছে কয়েকবার, মনে হয় কেউ। তো আমি তো সবাইকে আর চিনি না। তো একটা জিনিস আমি প্রথমে বলি আপনাদেরকে, আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড, একদম মডার্ন, একদম লেটেস্ট ইন্ডিকেটর, অসিলেটর, প্যাটার্ন ইত্যাদি আমি ব্যবহার করি, এবং এগুলো আমার দখলে আছে, এই জন্য আমি করতে পারি, আলহামদুলিল্লাহ। তো এর আলোকে আমি অ্যানালিসিস দিই। এটা একটা গাইডলাইন বা সাজেশন বা রোড ম্যাপ হিসেবে ধরবেন। আর আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন, আমার অ্যানালিসিস শুধুমাত্র তাদের জন্য। আমার অ্যানালিসিস আপনারা আশা করি আপনাদের সার্কেলের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন, এবং আপনাদের সাবস্ক্রিপশান, শেয়ারিং এবং আপনাদের পার্টিসিপেশন আমার ভিডিওর সাথে আমাকে আগ্রহ যোগাবে নিত্য নতুন অ্যানালিসিস দেওয়ার জন্য। একটা কথা আমি বলি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, যে আপনার এই যে বাজার যদি কারেকশান হয়, তাহলে কি এই সেক্টর কারেকশান হবে, ওই সেক্টর কারেকশান হবে, সব কারেকশান হবে, বা এই আইটেমগুলোর কি হবে, এরকম আপনাদের প্রশ্ন থাকে। তা আমি আপনাদেরকে বলি, দেখেন, বাজার কারেকশান হবে বাজারের কারেকশানের নেসেসিটি থেকে। প্রতিটা সেক্টর নিয়েই বাজার, কিন্তু যে সেক্টরগুলোর অ্যানালিসিস ওকে আসে বা উঠে আসার মতো, ভালো করার মতো কারেকশানের নেসেসিটি হয় না, সেগুলো তো নামার কথা না, নামে না। কারণ এই সেক্টরগুলো ভালো হচ্ছে, মুভ করতেছে আজ থেকে 4 বছর পরে। 4 বছর পরে বিভিন্ন সেক্টর, বিভিন্ন আইটেম উঠে আসতেছে বা উঠে আসবে বা উঠে আসছে। সেখানে টেক্সটাইল বলেন, ইন্স্যুরেন্স বলেন, ফিনান্সিয়াল সেক্টর বলেন, বা ইঞ্জিনিয়ারিং বলেন, যেটাই বলেন। তো এই সেক্টরগুলো যেরকম যাদের অ্যানালিসিস ওকে থাকবে তারা যেরকম উঠবে, ঠিক সেমভাবে প্রত্যেকটা সেক্টরের যার যেই আইটেমগুলোর, যে শেয়ারগুলোর অ্যানালিসিস ওকে থাকবে, তারা উঠে আসাটা খুব স্বাভাবিক। তবে অনেক সময় সব শেয়ারকেই এই কারেকশান দেয়, এই সেক্টর কারেকশান হলে, কিন্তু সব শেয়ারকে কারেকশান দেওয়া লজিক্যাল না, টেকনিক্যাল না। টেকনিক্যালি যে শেয়ার, যে শেয়ার উঠে আসা, সে অপেক্ষা করতেছে 4 বছর পরে উঠে আসতে। সুতরাং সে উঠে আসতে বাধা থাকার কথা না, বাধা থাকবে না বলে আমি মনে করি, বা উঠে আসা সম্ভব হবে বলে আমার মত বা মতামত, বা টেকনিক্যাল অ্যানালিসিস এই কথাটাই বলে। এই বাজারটা শতভাগ টেকনিক্যাল অ্যানালিসিস নির্ভর। আপনারা হয়তো বিশ্বাস করতে চান না। আমার সাথে যারা গত 1 বছর আছেন, তারা তো আশা করি বুঝতে পারতেছেন যে এই বাজারকে আসলে টেকনিক্যাল অ্যানালিসিস মেনে চলে কিনা, বা টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয় কিনা, বা আইটেমগুলো টার্গেটে যায় কিনা, বা আইটেমগুলো টার্গেটে যে কারেকশান হয় কিনা, বা সাজেস্টেড আইটেমগুলো ওকে হয় কিনা, মুভ করে কিনা। আপনারা টেকনিক্যাল আশা করি ধারণা পাচ্ছেন বা পেয়েছেন। সুতরাং এই বাজার টেকনিক্যাল অ্যানালিসিস বেসড, পাবলিক বিশ্বাস করে না, করতে চায় না, কারণ পাবলিক ওকে অ্যানালিসিস পায় না। যে অ্যানালিসিসগুলো পাবলিক পায়, আমাদের দোষেই পায় না। আমরা যারা অ্যানালিস্টরা ভুল অ্যানালিসিস দিই, অ্যানালিসিসের বেসিক জানি না, কী জন্য উঠতে পারে, কী জন্য উঠতে পারবে না, বুঝতে পারি না। একটা চার্ট দেখে, প্রাইস অ্যাকশান দেখে কমেন্ট করে শত শত লোককে ভিউ করায়। তাহলে আমাদের কারণেই বা টেকনিক্যাল অ্যানালিসিসদের কারণে সাধারণ গ্রাহকদের, সাধারণ বিনিয়োগকারীদের টোটালি ধারণা নাই যে বাজার অ্যানালিসিস নির্ভর অ্যানালিসিস মানে। সাধারণ বিনিয়োগকারীরা কি বলে যে বাংলাদেশের বাজার অ্যানালিসিস মানে না। তো বাংলাদেশের বাজার কি ইন্ডিকেটর, অসিলেটর কি সব ওয়ার্ল্ডের সেম ইন্ডিকেটর, অসিলেটর না? বাংলাদেশের কোনো ইন্ডিকেটর কি, ব্যবহার করা কোনো ইন্ডিকেটর, অসিলেটর কি বাংলাদেশিদের আবিষ্কার?
এগুলো তো সব সেম থিং পুরো ওয়ার্ল্ডে। আমি বাংলাদেশে বসে কানাডার শেয়ারের অ্যানালিসিস দিছি, আমি বাংলাদেশে বলে আমেরিকার শেয়ারের অ্যানালিসিস দিছি, আমি বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ার শেয়ারের অ্যানালিসিস দিছি, একই ইন্ডিকেটর অসিলেটর দিয়েই তো। আপনারা আস্তে আস্তে বুঝবেন, আপনারা সাথে থাকেন, অনেকেই বুঝতেছেন আশা করি, আমি যেটা বুঝতেছি এই আর কি। আর আপনারা যারা ভালো, আপনারা আমার মেসেজে আমার কথায় অ্যানালিসিস শিখবেন কেন? আপনারা শিখবেন অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, আপনাদের এইম, ডিটারমিনেশন, টার্গেট, উৎসাহ, উদ্দীপনা, পয়সা খরচ করার ক্ষমতা, পয়সা খরচ করার ইচ্ছা, এগুলা থেকে আপনারা অ্যানালিসিস শিখবেন। অ্যানালিসিস তো অবশ্যই শতভাগ টেকনিক্যাল বেসড। আপনারা আমাকে যে কোনো একটা চার্টের কথা বলবেন, কী জন্য উঠতে পারেন না, আমি তো বলে দিব, ইনশাল্লাহ বলে দিতে পারবো, আপনারাও পারবেন। আপনারা যদি ভালো জায়গায় অ্যানালিসিস শিখেন, ভালো অ্যানালিসিস শিখেন। আমার কাছে কোর্স করছে 3টা কোর্স করা এরকম 4, 5, 7 জন। কেউ কেউ বলছে যে আমরা কোনো লাইন পাচ্ছি না এতগুলো কোর্স করার পরে। তো আলহামদুলিল্লাহ আমার কোর্স করার পরে ওরা বলে যে ভাই আর কোর্স করতে হবে না ইনশাল্লাহ, এবং ওনারা এখন একটা লেভেলে পৌঁছে গেছে। এমনকি নো ফেইলিউর, আমার কোর্স করার পরে কোনো ফেইলিউর নয়, শতভাগ পারফর্মারও আছে আমার কোর্স মেম্বার্স। তো আপনারা যারা আমার কোর্স করবেন, জুলাই থেকে শুরু হবে ইনশাল্লাহ, সেপ্টেম্বর থেকে। বেশ কয়েকজনে আগ্রহ দেখাইছে, তো দেখা যাক, ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে কোর্স করানোর ইচ্ছা আছে। আশা করি এই আপনারা যারা আগ্রহী, যাদের মেধা আছে এবং যারা শিখতে ইচ্ছুক, বা যারা ডেডিকেশন আছে তারা, এবং যাদের সাবজেক্ট ভালো, সবাই আসলে টেকনিক্যাল অ্যানালিসিস ধারণ করে কার্যকর করার মতো মাথা থাকে না, এটা সত্যি কথা। সেক্ষেত্রে একটু ভালো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের হলে ভালো, এই আর কি। তারপরে যোগাযোগ করবেন আশা করি। এখন আসেন টেক্সটাইল সেক্টর নিয়ে বলি। টেক্সটাইল সেক্টর নিয়ে সামান্য অ্যানালিসিস দিছি ওই দিন। টেক্সটাইল সেক্টরের যে রেজিস্ট্যান্সটা এখনও আসে 42 লেভেলের, ওইটা পার হয়ে গেলে টেক্সটাইল সেক্টর নেক্সট টার্গেটে যাবে। আদারওয়াইজ ওইটা যদি পার না হয়, তাহলে টেক্সটাইল সেক্টর হয়তো এইটাই, টেক্সটাইল সেক্টরের রেজিস্ট্যান্স একটু নিচে থেকে টেনে দেখাইছি, আগেরটা একটু উপরে ছিল, ওই জন্য 41-50 লেভেল ছিল, এখন 42-50 লেভেল। এটা মাথায় রাখবেন। এই রেজিস্ট্যান্স ক্রস করলে তাহলে টেক্সটাইল আবার বাকি রেজিস্ট্যান্সগুলো 46 লেভেলে অথবা 52 লেভেলে যাওয়ার থাকবে। আপনারা মনে করে দেখেন, আমি রেগুলার বেসিসে বলছি ইন্স্যুরেন্সের পরে আছে টেক্সটাইল। আপনারা খেয়াল করে দেখেন, আমার সব ভিডিও এখন নাই, যারা পুরনো আছেন ওনারা জানেন। এরপরে টেক্সটাইল, এই কথাই বলছি। এবং টেক্সটাইল প্রায় এখন বর্তমান অবস্থায় টেক্সটাইল প্রায় 10-12টা আইটেম প্রায় টার্গেটে চলে গেছে বা যাচ্ছে, এই লেভেলে আছে। এর আগে বলছি ইন্স্যুরেন্স, এরপরে বলছি টেক্সটাইল, টেকনিক্যাল কারণে ওকে সেক্টর। বাকিগুলো তো দেখেন আপনারা, তেমন খুব একটা সিগনিফিক্যান্ট কোনো নাম্বারের শেয়ার টার্গেটে যায় নাই, যেতে পারে নাই। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। আসেন এখন আমি আপনাদের রিকোয়েস্টেই মূলত, এরপরে দেখলাম যে না, শেয়ারটা তো এই ক্যাটাগরির, রহিম টেক্সটাইল, এটার আর্নিংসও আছে, আসলে আমি দেখা হয় না, আমি কিছু নাম বা কিছু দুর্বল শেয়ার মনে করলে আমি ওগুলার অ্যানালিসিস দিতে চাই না, কারণ আমার মধ্যে কনফিউশন কাজ করে যে আমার অ্যানালিসিসের দ্বারা যদি কেউ লস করে বা ঠকে, এই জন্য আমি ভালো শেয়ার না হলে অ্যানালিসিস দিতে চাই না। তো এইটা রিকোয়েস্টের কারণে দিচ্ছি, কিন্তু আসলে দেখলাম যে এটা রিকোয়েস্টের কারণেই না, এটা আসলে এখন দেওয়ার সময়, শুধুমাত্র রিকোয়েস্টের কারণে না, এখন দেওয়ার সময়। এবং শেয়ারটার ফান্ডামেন্টাল তো ভালো, খুব লো পেইড, ইপিএস আছে, এবং টেকনিক্যালি ওকে আছে, এই ক্যাটাগরি শেয়ার, তাহলে তো এটা খুব ভালো কথা, ভালো শেয়ার আমরা ধরে নিতে পারি। তা আসেন এখন আমি রহিম টেক্সটাইলের অ্যানালিসিসটা দিচ্ছি আপনাদেরকে। আমি ফিবোনাচি নিলাম, ইচিমোকু নিলাম, এমএসিডি নিলাম, সাথে আমি অরুণটা নিব, অরুণ নিলাম, এবং সাথে আমি অসাম নিব। দেখেন যে কথাটা বলতে চাচ্ছি, একটা শেয়ার 3-4 বছর পরে যদি ওকে হয়ে আসে, সে কি পথে থেমে যাবে, সে কি না উঠে থামবে? তার কত দিনের পরিশ্রম, কত দিনের সাধনার পরে আজকে এই তারিখে এই শেয়ারটা এই পজিশনে আসছে। একদিনের বিষয় না তো, এইটা কত দিন সাধনার পরে আসছে। তো এই জন্য কোনো সেক্টর যদি কারেকশান হয়, সেক্টরের প্রয়োজন হবে, কিন্তু কিছু আইটেম তো সব সেক্টরেই কারেকশানে বাড়ে কমে, আপনার সেটা মাথায় রাখতে হবে। সব সেক্টরে এটা হইতে পারে।
আসেন এখন আমি দেখতে পাচ্ছি এই শেয়ারটা খুব ভালো পজিশনে আছে, আমার ভালো লাগছে। যদিও রিকোয়েস্টের কারণে আমি দেখছি, দেখার পরে আমার ভালো লাগছে সত্যি কথা যেটা। এছাড়া আমি এগুলো আসলে দেখতে চাই না। এর আগে তমিজ মনে হয় দিয়েছিলাম, তাও রিকোয়েস্টে তমিজও দিয়েছিলাম, কিন্তু তমিজ মনে হয় ভালো করতেছে। আর ওই যে ইয়ে দিয়েছিলাম দেশ গার্মেন্টস দিয়েছিলাম, এটা সুপারহিট এবং অ্যানালিসিসকে ওকে করে ফেলছে। এখন মনে হয় আরেকটা টার্গেটের দিকে যাচ্ছে। তো এইভাবে অ্যানালিসিস ওকে হয়, দেশ গার্মেন্টসেরটা আপনারা দেখে নিয়েন ওকে হয়েছিল। এখন আমি আজকে রহিম টেক্সটাইলটা দিচ্ছি। তো রহিম টেক্সটাইল দিতে গিয়ে আমরা দেখি যে ইচিমকুতে তানকেনসেন কুজেনসেন এখনও বাই সিগন্যাল দেয়নি। বাই সিগন্যাল দেওয়ার পথে খুব সুন্দর পজিশনে আছে ইচিমকুতে, এবং ফিউচার ক্লাউডও ফার্স্ট ক্লাস গ্রিন এবং আপিস সামান্য, এবং এবং খুব সরু হয়ে আসে ক্লাউড। সো এটা খুব ভালো একটা পজিশন, এবং তানকেনসেন কুজেনসেনের পজিশনও খুবই ভালো, এবং একটা ভালো ক্যান্ডেল করছে গতকাল। যতটুকু করলে তার জন্য পারফেক্ট, ততটুকুই ক্যান্ডেলটা করছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখেন এমএসিডি ইতে কালকে বাই সিগন্যাল দিয়েছে ফার্স্ট ক্লাসভাবে, এবং অরুণে কালকে আপ ট্রেন্ড দিয়েছে ফার্স্ট ক্লাসভাবে। এবং দেখেন মজার বিষয় আছে অনেক, এই যে অসামেও নেগেটিভ ডাইভারজেন্স বা নেগেটিভ মোমেন্টাম, যদিও গ্রিন হিস্টোগ্রাম আছে, সেটা আগামীকাল হয়তো পজিটিভ মোমেন্টামে বা বুলিশ মোমেন্টামে চলে আসবে বলে মনে হচ্ছে অসামে। সুতরাং সব কিছুর বিচারে ইটস এ পারফেক্ট টাইম এবং পারফেক্ট পজিশন টু প্রোভাইড অ্যানালিসিস অফ রহিম টেক্সটাইল। আমি ভাবছিলাম এই টেক্সটাইলের ফান্ডামেন্টাল ভালো না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমি একটু আপনাদের জন্য ওই আরএসআইটাও নিই। হ্যাঁ, আরএসআইটাও ফার্স্ট ক্লাস, সব ওকে আছে একদম ঠিক সময়ে আমার কাছে আমি অ্যানালিসিসটা দিচ্ছি বলে আমার মনে হচ্ছে। তা আমি আবারও বলছি, আমার এই অ্যানালিসিস যারা হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তানকেনসেন কুজেনসেনে বাই সিগন্যালটা দেয়নি এখনও, এটাই সমস্যা। আর মোটামুটিভাবে সব কিছু ওকে আছে। তানকেনসেন কুজেনসেনে আগামীকাল বাই সিগন্যাল দিয়ে দিবে বলে আমি মনে করতেছি বা আশা করতেছি ইনশাল্লাহ। এখন আসেন এমএসিডিও বাই সিগন্যাল বুলিশ সাইডে আছে, কোনো সমস্যা নেই, সব ভালো আছে। আমি এখানে আমার বেশি অ্যানালিসিসের প্রয়োজন হবে না, বেশি ডিটেলস কথাবার্তার প্রয়োজন হবে না। আমি এখানে দুইটা রেজিস্ট্যান্স দেখাবো আপনাদেরকে, এই দুইটা রেজিস্ট্যান্স আপনারা ফলো করবেন। প্রথম রেজিস্ট্যান্সটা হবে এত 343 টাকা, আর ফাইনাল রেজিস্ট্যান্সটা হবে বা আসল রেজিস্ট্যান্সটা হবে এত পর্যন্ত এই শেয়ারটা যাবে 280, 274, আর একটা হলো 374, আর একটা হলো 348। এই দুইটাই থাকবে এই শেয়ারটার রেজিস্ট্যান্স হিসেবে। এখানে আমি ফিবোনাচি দিয়ে দেখাইছি আপনাদেরকে, আর অন্য কিছু দিয়ে দেখানোর প্রয়োজন নাই, দেখানোর প্রয়োজন হবে না। আপনারা বোঝার চেষ্টা করেন। এই যে মূলত 374, একটা হচ্ছে 343 আর একটা হলো 374। দেখেন বরাবর মিলে গেছে অ্যানালিসিস বা মেজারমেন্ট। অ্যানালিসিস মানে কি? মেজারমেন্ট মানে কি? অ্যানালিসিসে মেজারমেন্ট করা হয়। সুতরাং এই মেজারমেন্ট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। একটা টার্গেট হচ্ছে 343, আর একটা হলো 374, তবে মূল টার্গেট আসলে ওর 374। 343-এ গিয়ে সে হয়তো কারেকশান হইতে পারে ছোটোখাটো, কিন্তু তার আসল টার্গেট 374 আমি মনে করতেছি। এর বাইরে এখন আর কোনো রেজিস্ট্যান্স দেখাতে চাই না। তবে আরেকটা রেজিস্ট্যান্স দেখাই রাখি, সেটা হলো 545। এটাকে লং টার্ম হিসেবে আপনারা ধরতে পারেন। এই আশা করি বুঝতে পেরেছেন। 545, 343, 374, এই দুইটা হলো শর্ট টার্ম অ্যানালিসিস। তবে শর্ট টার্মে মূলত আসলে আপনারা 374টাকেই এই কনসিডার করবেন। 374টাই ভাইটাল এবং ভ্যালিড বেশি, আর এটা একদম শর্ট টার্ম, সেটা 343। এটাও একটা রেজিস্ট্যান্স, এখানেও সে বাধা পেতে পারে এবং এখানেও তার একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর ফাইনালি সে 374 গিয়ে কারেকশান হওয়াটা প্রয়োজন হয়ে যাবে, এবং
পরবর্তী তার রেজিস্ট্যান্স হচ্ছে 549। তো আমি 549 কেন দিছি, কেন দেখাইছি সেটা আপনারা বুঝে নেবেন আশা করি। এইটাই হলো রহিম টেক্সটাইলের টেকনিক্যাল অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম, হোয়াট এভার ইউ থিঙ্ক। হ্যাঁ, যেটা আপনারা মনে করেন সমস্যা নাই। মিড টার্ম হচ্ছে 574, এটা তো অবশ্যই মিড টার্ম 546, আর শর্ট টার্ম হচ্ছে 343 এবং 376 বা 74, এটাও কিন্তু শর্ট টার্ম। 374 এবং 76 এটাও শর্ট টার্ম, এবং 343 এইটাও শর্ট টার্ম। দোনোটাই ভ্যালিড থাকবে, দোনোটাই আপনারা কনসিডারেশনে রাখবেন। আর মিড টার্ম হচ্ছে 546, এটাও রিচেবল, এটাও অ্যাচিভেবল বলে আমি এটাও এই অ্যানালিসিসে শেয়ার করলাম বা দেখালাম। তবে এইটা ওর মিড টার্ম টার্গেট, মিড টার্ম যেহেতু এখানে যেতে ওর সময় লাগবে, তবে ও এখানে যাওয়ার চেষ্টা করবে, এই জন্যই আমি শেয়ার করে রাখলাম। তা আশা করি বুঝতে পেরেছেন, এখানে আর কিছু বলার নাই। ফিবোনাসি ইজ এনাফ হিয়ার টু শো ইউ দ্য মেজারমেন্ট অর রেজিস্ট্যান্স অর টার্গেট লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, টেকনিক্যাল অ্যানালিসিস শিখবেন এবং ভালো জায়গায় শিখবেন। এই বাজার শতভাগ টেকনিক্যাল অ্যানালিসিস নির্ভর। আপনারা আমার ভিডিও দেখে আশা করি আপনাদের ধারণাটা তৈরি হচ্ছে, আর না হলে ইনশাল্লাহ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।